আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে অর্থভেদে সেন্টেন্স কত প্রকার ও কী কী এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আজকে এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর সেন্টেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তা প্রথমেই একটা কথা বলি, সেটা হলো আমরা এখন কিন্তু দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই কিন্তু পড়ালেখা থেকে বিরত আছি। এরপরে আবার শুনি যে কখনো আমাদের এই পাঠ্যপুস্তক বা পাঠ্যক্রম পরিবর্তন হবে, আবার শুনি স্থগিত করা হয়েছে, মানে বিভিন্ন গুঞ্জন আমরা শুনি। এর ভিতর থেকেও আমাদের কমন যে বিষয়টা সেটা হলো কিন্তু আমাদের ইংলিশ গ্রামার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে। আর এইটাই কিন্তু তোমাদের স্টুডেন্টের জন্য পর্যাপ্ত সময়। এখন যদি তুমি সেন্টেন্স বা ইংলিশ গ্রামার সম্পর্কে ভালো ধারণা করে নাও, তাহলে আশা করি ভবিষ্যতে তোমার কিন্তু কাজে দেবে, কারণ এই সময়টা কিন্তু তোমরা অলস পার করতেছো। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে সেন্টেন্স নিয়ে মূলত আলোচনা করি। এখানে আছে দেখো যে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার যথা। এখন সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স এগুলো আমি গেলাম না, আমার মূল উদ্দেশ্য হলো তোমরা জানি সেন্টেন্সটা চিনতে পারো। দেখো এখানে প্রথমে সেন্টেন্স আমরা পেলাম 5 প্রকার। এক নম্বর হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। এই বিষয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এবার 2 নম্বর আছে ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ সূচক বাক্য। 4 নাম্বার অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা ও প্রার্থনা সূচক বাক্য। 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়কর বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা যাব যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সহজ ভাষায় অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনব, সেটা হলো যে গঠন হবে, প্রথমে সাবজেক্ট থাকবে দেখবা, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট, তারপর তোমার ফুল স্টপ দ্বারা এই বাক্যটি শেষ হবে। তাহলে আমরা এটার গঠন পাইলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ দ্বারা বাক্যটি শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা আরও স্পষ্ট ধারণা পাবো। এখানে 1 নাম্বার আছে দেখো যে সাকিব ইজ প্লেয়িং ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড, অর্থাৎ সাকিব তার বন্ধুর সাথে ক্রিকেট খেলে। এখানে কিন্তু দেখো প্রথমে আছে সাবজেক্ট, সাবজেক্টটা কেটা, সেটা হলো সাকিব। এরপরে ইজ, এই ইজটা কিন্তু আমরা জানি টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব ইত্যাদি। যাই হোক, এরপর আছে প্লেয়িং, এই প্লেয়িংটা কিন্তু আছে তোমার ভার্ব, অর্থাৎ ইজ থেকে প্লেয়িং পর্যন্ত এটা হলো ভার্ব। তাহলে সাবজেক্ট পেলাম সাকিব, ভার্ব পাইলাম ইজ প্লেয়িং। এরপর দেখো অবজেক্ট, অবজেক্ট কোনটা, সেটা হলো ক্রিকেট, ক্রিকেট খেলে যেহেতু এটা হলো অবজেক্ট। এবারে দেখো আছে উইথ, এই উইথ আমরা জানি এটা প্রিপোজিশন, যদিও আমরা এই বিষয়ে আলোচনা করব না। তারপরে দেখো হিজ ফ্রেন্ড, এই হিজ ফ্রেন্ড হচ্ছে তোমার বাকি অংশ বা এক্সটেনশন। এবার দেখো এই যে আমরা বলছি সাকিব ইজ প্লেয়িং ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড, লাস্টে দেখো তোমার ফুল স্টপ আছে। তাহলে আমরা প্রথমে পাইলাম কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে হইলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপর ফুল স্টপ দ্বারা বাক্যটি শেষ হবে। আর এখানে কিন্তু কার বর্ণনা প্রকাশ করছে, এখানে দেখো সাকিব ইজ প্লেয়িং ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড, অর্থাৎ সাকিব তার বন্ধুর সাথে খেলা করে। এখানে কিন্তু সাকিবের বর্ণনা করা হয়েছে, এখানে কিন্তু কোনো প্রশ্ন করা হয় নাই। এরপরে এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, তারপরে তোমার অদুলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয় নাই। এরপরে মে অথবা তোমার লং বা লেট দ্বারা বাক্যটা শুরু হয় নাই। এরপর এখানে কোনো আনন্দ, দুঃখ প্রকাশ এগুলো প্রকাশ পায় নাই। এরপরে এখানে তোমার কোনো আদেশ, অনুরোধ, নিষেধও কিন্তু প্রকাশ পায় নাই। তার মানে এটা দ্বারা আমরা বুঝছি এটা স্পষ্টভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়টা আছে দেখো দে আর মাই স্টুডেন্ট, তারা আমার শিক্ষার্থী। এখানে দে হলো সাবজেক্ট, আর আর হলো এখানে ভার্ব, এটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার আছে মাই স্টুডেন্ট, এইটা হলো তোমার অবজেক্ট। এরপর আমরা আসি যেখানে আছে আই ডু নট কফি, আমি কফি পছন্দ করি না। এখানে কিন্তু কোনো প্রশ্ন করা বোঝায় না। অন্য যে সেন্টেন্সগুলো আছে সেইখান থেকে তুমি কোনো একটা নিয়ম এখানে পাবা না, অর্থাৎ এখানে এটা দ্বারা আমরা স্পষ্ট বলতে পারতেছি যে এখানে কিন্তু আমি পছন্দ করি না, কী পছন্দ করি না, কফি পছন্দ করি না, এখানে কিন্তু আমার একটা মতামত প্রকাশ পাইছে। যাই হোক, এটা কিন্তু তাহলে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এই রকমের যখন তুমি দেখবা যে কোনো কিছুর বর্ণনা বা কোনো কিছু নিয়ে বিস্তারিত তোমার বর্ণনা প্রকাশ করছে, সেই ক্ষেত্রে তুমি সেটা ধরে নেবা অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এখনও যদি চিনতে না পারি, আশা করি আমি এর পরবর্তী ভিডিওটায় তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা বোঝার জন্য আবার একটা ভিডিও আমি তৈরি করে রাখবো। এরপরে যাব আমরা যে দ্বিতীয় নাম্বারে, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ
হলো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনবো যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? দেখো, তুমি প্রথমে দেখবে এটা ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা টু বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা মডেল ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব দ্বারা মূলত এগুলো শুরু হবে। এবার লাস্টে দেখবা তোমার প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আমরা এখানে কী পাইলাম? এটার গঠন পাইলাম যে প্রথমে থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা টু বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব প্লাস লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইগুলো দেখে আমরা চিনতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী কী। দেখো, এখানে আছে তোমার হোয়াট, হুম, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি থাকতে পারে। এগুলো তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড 10টা, যদি আমি সেই সম্পর্কে তোমাদের পরবর্তী ভিডিওতে স্পষ্টভাবে আলোচনা করব। এবার আছে টু বি ভার্ব। এই টু বি ভার্ব কী কী আছে সেটা একটু দেখি। টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এটা কী কী আছে এই সম্পর্কে একটু দেখি আগে। এখানে আছে দেখো যে টু বি ভার্ব বা তোমার হেল্পিং ভার্ব যাই বলি না কেন, এখানে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ইট ইজ ইত্যাদি আছে। এরপরে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কী কী আছে দেখো, যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইট ইজ ইত্যাদি থাকতে পারে। এইগুলা দ্বারা মূলত তোমার প্রথমেই থাকবে, অর্থাৎ তুমি দেখবে বাক্যের শুরুতে যে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব দ্বারা বাক্যটা শুরু হবে এবং সর্বশেষে গিয়ে দেখবা তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে তুমি সেইটা দ্বারা বুঝতে পারবা যে এইটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইটা আমরা আরও স্পষ্ট ধারণা পাবো বা ধারণা নেই যে বুঝবো কীভাবে যে এটা আসলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। দেখো, এক্সাম্পল 1 আছে, আর ইউ রিডিং এ বুক? তুমি কি বই পড়তেছো? এখানে দেখো শুরুতে আমি কি বলছি যে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব এগুলো থাকবে। দেখো এখানে কিন্তু আর আছে, এ আর ই আর, আর দ্বারা কিন্তু এখানে শুরু হয়েছে, অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব আছে এবং শেষে তুমি দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে তুমি কি বই পড়তেছো? দেখো, আর ইউ রিডিং এ বুক? তুমি কি বই পড়তেছো? এ দ্বারা কিন্তু একটা প্রশ্ন করা বোঝায়। এরপরে আমরা 2 নম্বর এক্সাম্পলে আসি যে শুড ইউ গো দেয়ার? তোমার এখানে আসা উচিত। এখানে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব আছে, সেটা হলো শুড। এরপরে দেখো লাস্টে তোমার প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এবার 3 নম্বর দেখো যে হোয়েন ডু দে কাম? তারা কখন আসবে? এখানে কিন্তু দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, সেটা হলো হোয়েন, এরপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। আর তাহলে আমরা এটা দ্বারা কি বুঝতে পারছি? এটাও কিন্তু তোমার কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে বা বোঝো না এরকমের, তাহলে আমার নেক্সট ভিডিও যেটা দেবো সেটা দেখতে পারো। সেটা দেখলে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবা। পরে 3 নাম্বার, সেটা হলো ইম্পারটিভ সেন্টেন্স। ইম্পারটিভ সেন্টেন্স হলো আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। দেখো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা এটার প্রথমেই দেখব যে সাবজেক্ট উজ্জ বা গোপন থাকবে, অথবা তুমি দেখবা সাবজেক্ট থাকবে না, অর্থাৎ এই উজ্জ বা গোপন থাকবে মানে কি সাবজেক্ট তোমার ওই সেন্টেন্সটায় বা বাক্যটায় উল্লেখ থাকবে না। এরপরে 2 নাম্বার হলো তোমার সবসময় ভার্বটির প্রেজেন্ট ফর্মে থাকবে, অন্য কোনো ফর্মে থাকবে না। তাই 2টা পাইলাম, সাবজেক্ট উজ্জ বা গোপন থাকবে, এরপরে সবসময় ভার্বটির প্রেজেন্ট ফর্মে থাকবে, অন্য কোনো ফর্মে থাকবে না। এরপরে 3 নাম্বার হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ, ডোন্ট, অলওয়েজ, নেভার, লেট অথবা মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে। এগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবা, তাহলে কিন্তু তোমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মনে রাখতে সহজ হবে। এক কথায় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো যেটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়, ওইটাই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখবা যদি সাবজেক্ট তোমার ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স বেলায় লেট দ্বারা শুরু করতে হয়। অর্থাৎ তুমি যদি দেখো এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, তাহলে তুমি এখানে কী দ্বারা শুরু করবা? লেট দ্বারা শুরু করবা, বা দেখবা লেট দ্বারা শুরু করা আছে। এগুলো তোমার কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যেমন আমরা এক্সাম্পলে দেখি, তাহলে দেখো এখানে আছে 1 নাম্বার ডু ইট কুইকলি, ইহা তাড়াতাড়ি করো। এখানে কিন্তু
এখানে কাকে তাড়াতাড়ি করতে বলছে? তোমাকে তাড়াতাড়ি করতে বলছে। এখানে কিন্তু ইউ উজ্জ আছে বা ইউটা কিন্তু গোপন আকারে আছে, এখানে কিন্তু ইউটার উল্লেখ নাই। আর এরপরে মূলত এখানে ডু দ্বারা শুরু হয়েছে এবং এখানে বুঝাইছে যে ইহা তাড়াতাড়ি করো, এ দ্বারা কিন্তু তোমার আদেশ করা বুঝাইছে, তার মানে এটা হবে ইম্পারটিভ সেন্টেন্স। এরপরটা আছে 2 নাম্বার, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। তাহলে আমরা পাইছিলাম কি নেভার, অলওয়েজ, লেট ইত্যাদি দ্বারা যদি শুরু হয় তাহলে এটাও কিন্তু হবে ইম্পারটিভ সেন্টেন্স। তাহলে শুরুতেই আমরা পাইছি নেভার, আর ইউ কিন্তু এখানে উজ্জ আছে অর্থাৎ গোপন আকারে আছে, তাহলে এটাও কিন্তু হবে ইম্পারটিভ সেন্টেন্স। আর নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, এ দ্বারা তোমার কিন্তু তোমার উপদেশ দিচ্ছে যে তুমি কখনো মিথ্যা কথা বলো না, এজন্য এটা কিন্তু হবে ইম্পারটিভ সেন্টেন্স। এরপরে আসি 3 নাম্বার, প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। এই দয়া করে আমাকে একটি কলম দাও, এটা কিন্তু তোমার কাছে সে অনুরোধ করছে, ঠিক আছে। আর এখানে কিন্তু দয়া করে আমাকে একটি কলম দাও, এটা কাকে বলছে? তোমাকে বলছে। তাহলে এখানে কিন্তু ইউ মানে কি, ইউ কিন্তু উজ্জ বা গোপন আছে। এবার আবার দেখো এখানে কিন্তু প্লিজ দ্বারা শুরু হয়েছে বাক্যটা, ঠিক আছে। তার মানে এটা বুঝতে হবে কি আছে, তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। এরপরে 4 নাম্বার, অপটেটিভ সেন্টেন্স। এটা হলো তোমার ইচ্ছা ও প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা ও প্রার্থনা প্রকাশ হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স, যে এটা অপটেটিভ সেন্টেন্স হবে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হলো প্রথমে দেখো মে অথবা লং দ্বারা বাক্যটা শুরু হবে। তাহলে একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হলো যদি কোনো সেন্টেন্সে মে দ্বারা শুরু হয় এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটি কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলো আরও স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। দেখো 1 নম্বরে আছে যে মে ইউ বি হ্যাপি ইন লাইফ, অর্থাৎ তুমি জীবনে সুখী হও। এখানে কিন্তু মে দ্বারা তোমার বাক্যটা কিন্তু শুরু হয়েছে এবং এখানে কিন্তু তুমি জীবনে সুখী হও এ দ্বারা কিন্তু তোমাকে প্রার্থনা করা বুঝাইছে বা দোয়া করা বুঝাইছে। এরপরে আছে 2 নাম্বার, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে কিন্তু মে দ্বারা বাক্যটা শুরু হয়েছে। এরপরে আবার দেখো যে আল্লাহ তোমার মঙ্গল করুক, এ দ্বারা কিন্তু তোমার মঙ্গল কামনা করা হয়েছে বা প্রার্থনা করা হয়েছে। এরপরে 3 নাম্বারটা আছে, দেখো যে লং লাইভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। এখানে লং দ্বারা শুরু হয়েছে বাক্যটা, এরপরে আবার এখানে বলছে যে আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। এখানে কিন্তু আমাদের পিতামাতারা কিন্তু প্রার্থনা করা বোঝাইছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটা অপটেটিভ সেন্টেন্স হবে। আর অপটেটিভ সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে তুমি মেয়ে পাবা, তখন বাক্যের শুরুতে মেয়ে আছে। তবে তোমরা খেয়াল রাখবা, যদি মেয়ে থাকার পরেও যদি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে বা ইন্টারগেটিভ মার্ক থাকে তাহলে সেটা কিন্তু তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। এরপরে আসি 5 নাম্বার সর্বশেষ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বা বিস্ময় সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে সেইটা কীভাবে বলবো, শুরুতেই দেখবা যে বাক্যের শুরুতে আলাস, ব্রাভো, আহ, হুররা, হোয়াট, হাউ, ইট ইজ ওয়ার দ্বারা শুরু হবে বাক্যটা। এরপরে দেখবা 2 নম্বর যেটা হলো সেটা হলো বাক্যের শেষে এক্সক্লেমেটরি সাইন বা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা আসলে এক্সক্লেমেটরি তোমার সেন্টেন্স হবে। তাহলে প্রথমে দেখো 1 নম্বর এক্সাম্পলে দেখি, এখানে আছে যে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা আমরা ম্যাচটি জিতে গেছি। এখানে কিন্তু হুররা দ্বারা কিন্তু আনন্দ প্রকাশ পাইছে এবং হুররার পরে দেখো এখানে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্নও কিন্তু দেয়া আছে। এবার যাই 2 নম্বরে, বলছে আলাস মাই বার্ড ইজ ডেড, হায় রে আমার পাখিটি মারা গেল। এখানে আলাস শব্দটা কিন্তু প্রথমেই দেওয়া আছে এবং এরপরে কিন্তু তোমার এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা আসলে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এরপরে উদাহরণ 3, হোয়াট এ বিউটিফুল সিন, কি সুন্দর দৃশ্য। এটা কিন্তু বিস্ময়কর বুঝাইছে, বা বলতে পারি হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর একটা মেয়ে বা বালিকা। এটা দ্বারা কিন্তু আমরা বিস্ময়কর বুঝায়, এটা মূলত হবে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো কিন্তু আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে।
তোমরা বলতে পারো যে আমি এখানে মেয়ে শব্দটা উল্লেখ করলাম কেন, কারণ ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু হোয়াট এ বিউটিফুল গার্ল এরকম কিন্তু তোমার বিস্ময়কর আহ, আবেগ প্রকাশ করে। এক্ষেত্রে কিন্তু আমি তোমাদের এইটা বললাম, বা আনন্দ প্রকাশ করে এটা কিন্তু তোমাদের বললাম, কারণ এটা কিন্তু আমরা সচরাচর যারা ছেলেরা আছি তারা কিন্তু প্রকাশ করি, অথবা মেয়েরাও বলতে পারো হোয়াট এ বিউটিফুল বয়, এরকম আমরা তোমরা বলো। ঠিক আছে, জাস্ট এগুলো দ্বারাও তোমরা বুঝবা যখন কোনো কিছু এরকমের বিস্ময়কর বুঝাবে তখন সেটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা মূলত এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের আবার এই সেন্টেন্স সম্পর্কে প্রতিটা সেন্টেন্সের আলাদা আলাদা পাঠ করে এবং সেই সেন্টেন্সের বিভিন্ন উদাহরণ দিয়ে আর বিস্তারিতভাবে এর গঠন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। জানি তোমাদের এই সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা না থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।